ছোট বাবা হয়েছে তুমি? ওলে বাবা মুখ তো দেখছো, ছোট বাবার মুখ তো দেখছো। ভাই কেমন করে কান্না করে বাবা, এমন করে কান্না করে, এমন করে একটা অবিকল এমন করে, এমন করে কান্না করে ভাই, ও এমন করে কান্না করে। দেখছো মুখটাও কেমন করছে, ভাইয়ের মতো করে কান্না করতেছে ও। গুড নুন বন্ধুরা, পাগলের মতো আমি ব্লগ শুরু করছি। গুড নুন বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। কালকে কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও তোমরা দেখতে পাওনি, কারণ আমি কালকে কোনো কিছু শ্যুট করিনি। আমার শরীরের অবস্থা কালকে প্রচণ্ড খারাপ ছিল, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কালকে আমার কি দিন গেছে। বর দুই ছেলেদের মানে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করেছে তোমাদের দাদাভাই, আর স্নানটা করিয়ে দিয়েছে ওদের ঠাম্মা, ঠাম্মি, আর খাওয়ানোটা করেছে ওদের বাবা। আমি কালকে পুরোটাই মানে কি বলবো, বিছানায় শয্যায় সাইয়েছিলাম। মানে আমার যে কালকে কখন সকাল হয়েছে, কখন দুপুর হয়েছে, কখন রাত্রে হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারবো না। দুপুরে খাবার খেয়েছি তখন কটা বাজবে, মিনিমাম 5টা 5:30 ওরকম টাইমে দুপুরের খাবার খেয়েছি। সারাটা দিন শুয়েছিলাম। আজকের শরীরটা অনেকটা দুর্বল, অনেকটা উইক, কিন্তু তবুও দুই ছেলেকে স্নান করালাম। স্নান করিয়ে নিই, আজকে দুজনেরই হাত পা ধুয়ে দিয়েছি, কারণ ওয়েদারটা আজকে প্রচণ্ড ঠান্ডা, এক ফোঁটা রৌদ্র উঠে নেই, আর দুজনেরই কাশ সর্দি জ্বর ভাব। তো তার জন্য আজকে কাউকে স্নান করায়নি, দুজনেরই হাত পা ভালো করে ধুয়ে দিলাম। ছোটোটাও মানে খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই, কিচ্ছু খেতে চায় না। বড়টা সকালবেলা একটুখানি ভাত খেয়েছে, ওইভাবেই আছে। এখন পেটটা হয়তো দুজনেরই একদম বসে গেছে, খুব খারাপ লাগে দেখলে। কি করব বলো, আর আমিও এখন রান্না করতে পারছি না। তো বুঝতেই পারছো কিসের জন্য রান্না বান্না করতে পারছি না, সেরকম কোনো কাজ বাজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বাসন টাসন ধুয়ে স্নান করে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এখন এই যে এদের ঘুম পাড়ালাম। ওদের ঘুম পাড়াতে আমারও ঘুম পেয়ে যায়, এত শরীরটা দুর্বল হয়েছে না, সেই জন্য ঘুম পেয়ে যায়। তো রান্না বান্না আজকেও আমি করিনি, কালকেও আমি করিনি, যেহেতু রান্না বান্না এখন আমার বন্ধ, কারণ আমি এখন রান্না করলে কেউ খাবে না। তো সেই জন্য আর কি আমার হাতে আর কি কেউ খাবে না, তো সেই জন্য রান্না বান্না সমস্ত কিছু বন্ধ। তো চলো এখন দেখি, বাইরে ওরা দুজন খেলছে, দুজন ভাত খেয়েছে, ওদের থালা বাসন সমস্ত কিছু আছে, ওগুলো পরিষ্কার করি। এদিকে এই যে কাজ বাজ সেরকম সারাদিনে কিছুই করিনি বলতে পারো, কারণ কি মানে শরীরটা বেশি একটা ভালো না, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে দুই ছেলে এইমাত্র ঘুমালো, ওদের স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। এই কাজগুলো তো করতেই হবে, তাই না? এগুলো তো আর না করলে হবে না। তো ওদের স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। সকালবেলা ওদের জামা কাপড় যা আছে সব ধুয়ে দিয়েছিলাম, যদিও বা আজকে ধুয়ে সেরকম লাভ নেই, কারণ ওয়েদারটা প্রচণ্ড ড্যাম। কেন জানি না এরকম ওয়েদার, মানে বৃষ্টি ভাব, মানে যখন যেটা হওয়ার তখন সেটা না হয়ে মানে এখন হচ্ছে, মানে যখন বৃষ্টি হওয়ার তখন বৃষ্টি হয়নি। এখন ঠান্ডার সিজন পড়ে গেছে, বাংলায় যেটাকে বলে কার্তিক মাস। এখন প্রচণ্ড কুয়াশা হওয়ার কথা, ঠান্ডা হওয়ার কথা, আর এখন দেখো দিয়েছে বৃষ্টি। মানে কি বলবো, আর আমাদের সত্যি পৃথিবীটা যে কোন দিকে যাচ্ছে, মানে ধ্বংসের পথে চলে যাচ্ছে পৃথিবীটা, দিন যাচ্ছে ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো যাই হোক, এদিকে এই যে ছোটো ছেলে বড় ছেলে এটার মধ্যে বসে অনেকক্ষণ খেলাধুলা করছিল। তো ভালো করে সবগুলো খেলনাগুলো নিয়ে রাখলাম, তারপরে এই যে এটা নিয়ে রাখলাম, এটা চটিটা এটা নিয়ে রাখলাম। আর এদিকে আমার হাঁটার ধরন দেখেই বুঝতে পারছো আমার মানে কতটা কষ্ট হচ্ছে। সচরাচর এরকমটা হয়, এমনিতে আমার শরীর দুর্বল লাগে, কিন্তু এবার কি হচ্ছে বলো তো, আমার প্রচণ্ড মাথাটা ঘুরছে। মানে মাথা তুললেই মনে হচ্ছে মাথা চক্কর দিয়ে পড়ে যাব। সেদিন তো কি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ছোটো ছেলেকে এই যে চটি যেরকম ওরকম করে নিয়ে বসে খেলছিলাম আমি, ছোটো ছেলে বড় ছেলে খেলা করছিল। ফট করে কি হয়েছে বলো তো, মাথাটা এরকম ঘুরছে, মনে হচ্ছে পুরো আমি শুদ্ধ আর কি, পুরো চারিদিক ঘুরছে। ওখানেই আমি শুয়ে পড়েছি। দাদাভাইকে জোরে চিৎকার করে ডাকছে, আমাকে বাড়িতে কই আসো, এদিকে আসো তো, পেছনে আসো নাকি।
ও আসলো, এসে দেখে যে আমি শুয়ে পড়েছি। তখন ও দেখে ওই জিনিসটা রিয়েলাইজ করলো যে আমার কতটা মানে আমি ইসেতে আছি। তারপর তাড়াতাড়ি করে হচ্ছে ঘরে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে ফ্যানটা দিবা। তারপরে আমি যে চোখ বন্ধ করছি, আমি আর চোখ খুলি নেই। সেই বিকেল 5টার সময় চোখ খুলেছি। তোমাদের দাদাভাই ছেলেদের খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করেছে। তো এই আর কি। তো এটাই বলছিলাম তোমাদের। তো যাই হোক, এদিকে দেখো আস্তে আস্তে যতটুকু পারছি করছি। রান্নাবান্নাটা দুদিনের জন্য তোমাদের দাদাভাই বললো বাদ দাও করা, আর এমনিতেও আমি এখন রান্না করলে খাবে না। মানে এটা আমাদের এইখানেই আর কি এরকমটাই আর কি হয়, সবাই করে আর কি, যে এরকম সিচুয়েশন হলে কেউ খায় না বলতে শ্বশুর বেশিক্যালি খায় না আর কি। তো যাই হোক, এদিকে আর আজকে মোটামুটি আমার 3 দিন, কিন্তু তবুও আর কি রান্নাঘরে যাইনি। মাথায় সাবান টাবান দিয়েছি, কিন্তু দেখছি পুচকুর জন্য কিছু একটা আমাকে করতেই হবে। তো বাকি রান্নাবান্না তো শেষ, সমস্ত কিছু আলাদা করে রাখাই আছে। তো শুধুমাত্র পুচকুর জন্য কিছু একটা করতে হবে, কারণ ও শুধু ডাল সেদ্ধ দিয়ে খেতেই চায় না। আর ছোটো ছেলেটাও শুধু ডাল সেদ্ধ দিয়ে খাবে না, সাথে যদি একটা বেগুন ভাজাও হয় তাও খাবে। চোখে ঘুম নাই। আজা খচ্চর ঘুমায় না। পরে দেখলাম সেন্টার থেকে ডিম আনা হয়েছে, তো ভাবলাম ডিমগুলোকে একটুখানি ভাজা করে আলু সেদ্ধ দেওয়া আছে সেটা দিয়ে একটুখানি ঝোল রান্না করি পুচকুর জন্য। 2টা ডিম আছে, তাহলেও দুপুরবেলা তো না খেয়ে ঘুমিয়েছে, তাহলে ঘুম থেকে উঠে খেতে পারবে 1টা ডিম, আর 1টা ডিম রাত্রেবেলা খেতে পারবে। তো এইভাবে আর কি ওর জন্য একদম পাতলা করে একটা ঝোল রান্না করে দিয়েছি, শুধু আলু দিয়ে, লঙ্কা ছাড়া। লঙ্কা একদমই খেতে পারে না, তো লঙ্কা শুধু ডালের মধ্যে যদি ফোড়ন দিই তাহলে খাবে আর কি। আর আবার জানি না মাংসের লঙ্কা কিভাবে খায়, মাংস রান্না করলে খেয়ে নেয়। 5 আর বড় ছেলেটা আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, মানে সকালবেলা খেয়েছে, দুপুরে আর খায়নি। তো আসলে ওর একটু কিছু মানে ডালের সাথে সাথে যদি একটুখানি ভাজা ঠাজা কিছু হয় তাহলে ভাত খাবে, বা ডিম সিদ্ধ টিদ্ধ থাকে। তো তখন সেন্টারও দেয়নি, তো এই যে মাত্র সেন্টার নিয়ে আসলো। তো ভাবছি যে কিছু একটা বানাই, তো ডালও সেরকম নেই সিদ্ধ। তো ভাবলাম যে ওই যে ডিমগুলো আছে, তো আলুও সিদ্ধ দেওয়া আছে, তো ভাবলাম ওই আলু দিয়ে ওই ডিমগুলো দিয়ে পাতলা করে ঝোল রান্না করে দিই লঙ্কা ছাড়া। তো তাহলে ও খেতে পারবে, আমিও খেতে পারবো। আর হচ্ছে বেগুন একটা আছে, তো ওই বেগুনটা ভাজা করব। তো এই করবো আর কি। তো চলো। আর ছোটটা দেখো খেলতেছে, ছোটটা খেলছে আর বড়টা ঘুমাচ্ছে, মানে ছোটটার চোখে আজকে ঘুম নেই। আসবা না, ওখানেই খেলো। বাবা আসে না, বাবা রান্না করলে আসে না, ওখানেই খেলো দা, আব্বা না। ভাজাটা বসাই। পাপা আসে না এখানে, বলতেছি না কি শুরু করছে আমার রান্নাঘরে রে, রান্নাঘরটাতে কি শুরু করেছে রে ছেলেটা, কি শুরু করে। লবণের প্যাকেট কোথা থেকে বের করছো? হাত দিয়ে ও সব বের করে ফেলে এখন। আবার সরি বন্ধুরা, সেই দুপুরবেলায় ব্লগটা শুরু করছিলাম, কিন্তু ওই দুপুরবেলা ওই অতরূপ দেখিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করে তারপরে আর কোনো ব্লগই করতে পারিনি, কারণ ছোটরা আজকে এক ফোঁটাও ঘুমায়নি। দুপুরে কি যে হয়েছে, অন্যান্য দিন কিন্তু ঘুমায়, মানে যেদিন আমি ওদের পাশে থাকবো না সেদিন অনেকক্ষণ ঘুমাবে। ও আজকে উঠে পড়েছে ঘুম থেকে, মানে আমিও উঠে পড়েছি, ও উঠে পড়েছে, বেশিক্ষণ নাই, মোটামুটি ইস্যু পেয়েছে, দেখো দৌড়ে গেল। মোটামুটি এই 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়েছে, ব্যাস উঠে পড়েছে।
তো যাই হোক, এদিকে এখন হচ্ছে ছোটোটাকে খাওয়ালাম, আর বড়টাকে দুপুরবেলা ভাত না খাইয়েই ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করেছি ভাত খাওয়ানোর জন্য, তখন কিছুতেই ভাত খায়নি। তো তখন হচ্ছে দুধ আর বিস্কুট দিয়েছিলাম, তো দুধ আর বিস্কুট খেয়েছিল, তারপরে অল্প দুধ আবার ফেলে দিয়েছে। কি জানি কি মনে হয়েছে, বারান্দায় গেছে, তা আমি ভেবেছি কিসের জন্য বা গেছে, হিসু টিসু পেয়েছে বোধহয়, গিয়ে দেখি দুধ ফেলে দিয়েছে। কি রাগ উঠে বলো, টাকা দিয়ে দুধ কিনে আনি আর দুধ ফেলে দিয়েছে। তারপরে এই যে এখন এই সন্ধ্যা একটু পরে একটু ওকে ভাত খাওয়ালাম। তো এই যে ভাত খেলো, বেশি একটু খেলো না, অল্প একটু ভাত খেয়েছে। এখন কিসের জন্য জানি ইদানিং খেতেই চায় না, আসলে সর্দি লেগেছে না, যার কারণে একদম রুচি নেই, খেতেই চায় না। তো ওই 3-4 বার খেলো, খেয়ে দিয়ে যে বাদ দিয়ে দিল খাওয়া। তো ঘুম তো দেরি আছে, তো এখন আমি বিছানাটা করব। আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব, আর দেখা যাক কালকে যেহেতু ধুয়ে দিব বিছানার চাদর, তো সেই জন্য চেঞ্জ করব। ওর বাবাই মাত্র ঘুম থেকে উঠলো, একটুখানি ঘুমিয়েছিল, ছোটটাও চিৎকার করছে, ওর ঘুম পেয়েছে। যা ভাই ডাকে তোমাকে, যা ভাই ডাকে। এদিকে তোমাদের দাদা ভাই বানাচ্ছে চা। বাবা নিয়ে এসছে, আমি নিয়ে আসিনি বন্ধুরা। তো বেশিরভাগ চাই মানে সন্ধ্যের চা আমার বড়ি বানাই, তাই না? এদিকে 2 আন্ডা বাচ্চা ঘুমিয়েছে, আর এই মাত্র আমার একটু শান্তি। বুঝতেই পারছো যে অবস্থা, ওদের দুজনেরই সর্দি, আর আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। আমি দাঁড়িয়ে থাকতে পারি না, একটুখানি দাঁড়ালে বা একটুখানি বেশি কিছু জোরে জোরে কাজ করলে বা কিছু করলে আমার প্রচণ্ড মাথা ঘুরে। মনে হয় যে এই মাত্র আমি বোধহয় পড়ে যাবো, মাথা পুরো চক্কর দেয়। 2 দিন ধরে এরকমটা হচ্ছে, 2 দিন না, হ্যাঁ 2 দিন ধরে এরকমটা হচ্ছে। কালকে বেশি ছিল এই জিনিসটা, আজকে একটু অনেকটা কম, মানে এই মাথা ঘোরানোটা। কালকে এমন মাথা ঘুরতেছিল, ওইখানে আমি একবার শুয়ে পড়ছিলাম, মানে এমন। তারপরে ও এসে ধরে ধরে ঘরে নিয়ে আসলো। আর যখন আমার এরকমটা আমার বড় ছেলে বলে কি মা তোমার কী হয়েছে এরকম করে, মানে ও প্রচণ্ড ইসে দেখায়, কি বলে ওটাকে, কেয়ার দেখায়, মানে তখন ভালো লাগে, কিন্তু আমি তখন বুঝতেও পারি না যে কি করবো। তো যাই হোক, এদিকে বর আলু ভাজা করছে আলুর দামে। আমার বর আবার কিন্তু আর আলাদা লেভেল রান্না করে, লবণ তেল ছাড়া জিরো অয়েল আমার রান্না। ও এইভাবে তেল ছাড়া রান্না করে এই জন্য লজ্জা পাচ্ছে। ইয়ে করো কেন বড়াই পড়ে ওই জন্য তেল ছাড়া রান্না করলে এমন না, নোংরা না বন্ধুরা। তেল ছাড়া তোমরা তেল ছাড়া রান্না করবা, দেখবো কড়াই পড়ে যায়। যেটা বলছিলাম যে আমি রান্না করে আসলে আমার কিছু খাইতে লাগে, মানে খাইতে খেতে রান্না করতে মজাটাই আলাদা। যেমন আজকে রাতে অনেকদিন পরে রুটি খাবো, ভাত খাবো না, অর্ধেক রুটি অলরেডি শেষ। আর এই বছর হঠাৎ করে মিতুর কালকে এরকম অবস্থা হবে ভাবতে পারি না। মানে ওই আমাদের উঠোনের মধ্যে মেঝেতে প্লাস্টিকের একটা চট আছে, ওখানে 2 ছেলেকে নিয়ে ও বসে আছে। হঠাৎ করে একদম ওইখানে শুয়ে পড়লো। আমি তো পরে ওকে ধরে ধরে ঘরের মধ্যে নিয়ে আসলাম। সত্যি আমিও ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে এরকম কি হলো। পরে যেটা শুনলাম আর কি, আমি ওর ব্লিড মানে রক্ত শরীরে তো একদমই নেই, আর যে অবস্থা মানে বুঝতেই পারো। আবার আমাদের পাশে একটা ডাক্তারকে বলছিল, তো বলে কি যদি বেশি শরীর উইক লাগে লাগবে না, আস্তে আস্তে হবে। তো বলছিল যদি বেশি উইক লাগে তাহলে হচ্ছে স্যালাইন দিতে। কিন্তু স্যালাইন যে দিব, ডাক্তারবাবু এসে লাগায় যাবে, কিন্তু খুলতেও পারে না। খোলাটা হচ্ছে সব থেকে বেশি ভয়ের আমার।
আর তার থেকেও বড় কথা যদি আমার রক্ত উঠে যায়, কারণ আমার না এই জিনিসটা খুব ভয় লাগে, ব্লাড উঠে যায় অনেক সময়, স্যালাইনে না ব্লাড উঠে যায় আমার আর কি। আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি অনেক সময় হয় না স্যালাইনের জায়গাটা জাম হয়ে ব্লাড উঠে। 2 ছেলে যখন আমার এখানে কথা বললে যে শব্দ, 2 ছেলেকেই আমি যখন মানে হসপিটালে ভর্তি ছিলাম নার্সিংহোমে, যখন সিজার হলো 2 ছেলের সময় এরকম হয়েছিল, পুরো ব্লাড উঠে গেছিলো, বড়টার সময় ছোটটার সময়ও। তো ওই জিনিসটা একটা আতঙ্ক মনের মধ্যে ভয়, যদিও কিছু হয় না, কিন্তু হঠাৎ করে যদি এরকম হয়ে যায়, আর আমাদের বাড়ি থেকে ডাক্তার যেখান থেকে আসবে অনেকটা ডিস্টেন্স, আসতে যাইতে আমার কাজ সারা হয়ে যাবে। তো যার কারণে আমি বললাম যে না, যতই দুর্বল লাগুক যতই যাই হোক স্যালাইন দিব না। তো বন্ধুরা এদিকে আমার খাওয়া দাওয়া আমাদের শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে বর একটা মোবাইলে ব্যাক কভার খুঁজছে, কারণ ওর মোবাইলের ব্যাক কভারটা আমার বড় ছেলে একদম শেষ করে দিয়েছে, মানে তুলে ফেলেছে আর কি, কি বলে ওটাকে, সাইড করুন। তো ওটা খুঁজছে, তো বলে কি আমাদের পুরানা যে মোবাইলগুলো আছে ওগুলোর কাভার, ওগুলোর মানে বক্সগুলোর মধ্যে যদি থাকে। তো খুঁজতে খুঁজতে আমার পুরনো যত মোবাইল আছে সব ভান্ডার বেরোলো। তো এই মোবাইলটা সবার প্রথমে তোমাদের দেখাই। আমার জীবনে 3টা মোবাইল আমি ইউজ করেছি, বিয়ের পরের কথা বলছি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে ওপো মোবাইল, এটা দিয়েই আমার ইউটিউবের প্রথম জার্নি শুরু। আর এই মোবাইলটা আমার এখনো আছে, আর এটা কিন্তু আমার কিস্তিতে মোবাইলটা নেওয়া, ঠিক আছে, অনেক কষ্ট করে প্রতি মাসে কিস্তিগুলো দিয়েছি, কি অবস্থা করে। আর তখন আমার একটা চ্যানেল ছিল, রান্নার চ্যানেল, বললাম সেটা সেরকম রান্নার চ্যানেল আগে ইস্যু ছিল, বিউটি টিপস না, রান্নার চ্যানেল ছিল, তারপর বিউটি টিপস আসছে। তো ওই চ্যানেল, মানে এটা দিয়ে আমাদের জার্নি শুরু আর কি, এই অপো সেটটা দিয়ে। হ্যাঁ, তো এটা দিয়ে তখন যে এই মোবাইলটাই তখনের দিনে সেরকম ছিল, তাই না বলো, Oppo A5 2020। হ্যাঁ, তো এই মোবাইলটা দিয়ে তখন মানে একটা ঘর সংসার যে হয় না ওটা বলো। হ্যাঁ, আর এটা আমি ঘর সংসার যে কিস্তি দিয়ে জিনিস নেয় আর কি, সেখান থেকে আমি এটা নিয়েছিলাম কিস্তিতে। শোনো না, এটা চলতে চলতে আমাদের 2টো চ্যানেল এই মোবাইল দিয়েই চলছিল। তার মধ্যে একটা চ্যানেল থেকে, বিউটি টিপস এর একটা চ্যানেল থেকে 2টো পেমেন্ট পেয়েছিলাম। তারপরে যখন এটা দিয়ে ভাবছিলাম যে না, আমাদের আরেকটা নতুন চ্যানেল খুলতে হবে যেখানে আমরা ডেলি লাইফস্টাইলের ভিডিও দেবো, সেরকম আমাদের এই চ্যানেলগুলোর মধ্যে সেরকম ইমপ্রুভ করতে পারছিলাম না। তারপরে আমার জীবনে আসলো ভিভো এই মোবাইলটা, তারপরে এই ওপোর পরে এই মোবাইলটা নেওয়া আমার। আর এই মোবাইলটা এখনো আছে, এই মোবাইলটা আমার 3টা মোবাইলই আছে এখনো। এই মোবাইলটা আপাতত এখন আমার বর ইউজ করছে। তো আমাদের কি হয় বলতো, নর্মালি পুরোনো কোনো সেট থাকলে সেটা বউ ইউজ করে, আমার ক্ষেত্রে অন্য, আমার ক্ষেত্রে নতুন সেটগুলো আমি ইউজ করি, যেহেতু ভিডিওর ক্ষেত্রে না। তো যাই হোক, এই যে এই মোবাইলটা, এটা দিয়ে আমার ব্লগ চ্যানেলের প্রথম যে মিতু তানিশ লাইফস্টাইল শুরু এই মোবাইল দিয়ে। আর অনেক বছর আর একটা চ্যানেল ছিল খাওয়া দাওয়াটা, মিতু তানিশ ফ্যামিলি, তো ওটা কোনো কারণে আমাদের বন্ধ করতে হয়েছিল। তো এই চ্যানেলটা এই মোবাইল দিয়েই চলছিল, আর এই মোবাইল দিয়েই আমরা কিন্তু পেমেন্টও অনেক পেয়েছিলাম, মানে এটা দিয়েই আর কি শুরু, জার্নিটা শুরু। অনেক বছর চলছিল এটা, পুচকু হওয়ার 1 মাস পর থেকে এই মোবাইলটা চেঞ্জ করা হয়েছিল। তারও একটা কারণ ছিল, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটিটা ভালো করার জন্য, প্লাস হচ্ছে এই মোবাইলটা একবার ও নিয়ে যেত, তখন বাড়িতে আমার কাছে মোবাইল থাকতো না, আমি শ্যুট করতে পারতাম না, কারণ একটা মোবাইলই ছিল দুজনের। তো যার কারণে লাস্ট আমার জীবনে আসে এই যে, কোনোদিন তোমাদের আমি বলিনি, আজ প্রথম তোমরা জানতেও পারছো হয়তো, বা অনেকে জেনেওছো হয়তো বা, সেটা হচ্ছে আইফোন। এই মোবাইলটা দিয়ে আপাতত ওই যে এখনো যে শ্যুটটা হচ্ছে সেটা হচ্ছে আইফোন দিয়ে। তো এই হচ্ছে আমার জীবনের প্রথম অ্যাপেলের ফোন। অনেক শখ ছিল, কোনোদিন ভাবিও নি, অনেকে সবাই বলতো অ্যাপেলের ফোন দারুণ, আইফোন দারুণ। জীবনে আমি যখন ও আমাকে এনে দিল, আমি কই এত পাতলা মোবাইল, এত ছোট মোবাইল, মানে ইসেই হচ্ছিল না, এত টাকা দামের মোবাইল আবার এত ছোট। আমার মনে আছে তখন পুচকু যখন 1 মাসে, তো জেঠু আর আমাদের বাড়িতে আসতো রাত্রেবেলা করে পুচকুর এখানে, তখন বলে কি বৌমা আমাদের ঠকায় তো দেয় নাই, মানে ঠকায় দেয় নাই, তো আমি বললাম যে না মোবাইলগুলো দামি এরকম।
তো যাই হোক, এটা দিয়ে এখন আপাতত আমরা শুট করি, এখনো আমাদের চলছে। তো জানি না পরবর্তীতে আরো কোনো মোবাইল নিতে পারবো কিনা বা নিব কিনা আমি জানি না। তো আপাতত এটা দিয়ে চলছে। আর আমার জীবনের সব থেকে দামি এই মোবাইল, তাই না? তো এই আর কি। তো চলো, জার্নি শুরু এখান থেকে এখন আপাতত এখানে আছে। আমি জানি না পরবর্তীতে এদিকে আরো লাইন ধরবে কিনা, কারণ বরের খুব ক্যামেরার ইচ্ছা। এগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, একটাও ফেলিনি। তোমাদের একটা কথাই বলি যে ভিডিও শুরু করতে বা মানে ভালো মোবাইলই যে লাগবে, ভালো ক্যামেরাটা কোয়ালিটি অবশ্যই লাগবে ভালো মোবাইল, কিন্তু শুরুটা তোমরা যে কোনো একটা মোবাইল দিয়েই করতে পারো। যখন তোমরা দেখবে যে হ্যাঁ আর্নিং হচ্ছে বা আমি এখান থেকে কিছু পাচ্ছি, তখন তোমরা ইনভেস্ট করতে পারো। কিন্তু শুরুতেই আগেই যদি আমরা ইনভেস্ট করি, সেখান থেকে সাকসেস পেলাম না, সেটা না। একটা ঠিক যে দামি মোবাইল হলেই যে তোমরা সাকসেস পাবে বা বড় বড় ক্যামেরা লাগবে, সেটআপ লাগবে, সেরকম না। এই আর কি, যেরকম মনোজ দেও কিন্তু একটা সাধারণ মোবাইল দিয়েই তার প্রথম জার্নিটা শুরু করেছিল। সেই সিঁড়ির নিচে ভিডিওটা কিন্তু এখনো আছে, সিঁড়ির নিচে ব্যাকগ্রাউন্ড ওর একটা কিরকম ছিল, আর আজ দেখো সে কোথায়। তো এটা দেখো দুই ভাইয়ের অবস্থা, শোয়ানো হয়েছে এক পাশে, আলাদা আলাদাভাবে। ওর মাথা কোথায়, ওর মাথা কোথায়, থাকার স্টাইল দেখো।